গোবরডাঙ্গা নকশা আয়োজিত ত্রয়োদশ জাতীয় নাট্য উৎসবে আপনারা যারা এসেছেন আপনাদের সকলকে গোবরডাঙ্গা নকশার পক্ষ থেকে স্বাগত, অভিনন্দন। দেখতে দেখতে আমরা ১৩ বছরে আজকে পা দিলাম। সেই ১৩ বছরের জাতীয় নাট্যমেলার শুভ উদ্বোধন আমরা এক্ষুনি করব করতালি দিয়ে। মাননীয় চেয়ারম্যান, গোবরডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান শঙ্কর দত্ত মহাশয়, তার পাশে আছেন বিল্লদল চট্টোপাধ্যায়। মূলত কলকাতাতেই থিয়েটার চর্চা করেন, আমাদের অত্যন্ত কাছের মানুষ, প্রিয়জন, দীর্ঘদিন থিয়েটার করছেন। এবং নীরেশ দার কথা আমার খুব মনে পড়ে, এই কারণে প্রথম যারা আমাদেরকে আদর দিয়েছেন। থিয়েটার, নাট্যোৎসব বা নাট্যমেলা বা নাটক বলতে আমরা শুধু একটা পারফরমেন্সকে কখনোই বিশ্বাস করিনি, তার পেছনের যে অন্যান্য অনেক কিছু ব্যাপার থাকে। যে একটা নাট্যমেলা হবে, সেখানে কিছু লোক নাটক নিয়ে আলোচনা করবে, কথা বলবে, বিভিন্ন নাচের প্রোগ্রাম হবে, গানের প্রোগ্রাম হবে, মানে থিয়েটারের সঙ্গে পাপেট থিয়েটার হবে। থিয়েটারের সঙ্গে যে অনুষঙ্গ যে শিল্পগুলো আছে সেগুলোকেও কোথাও নার্চার করা দরকার, তাদের কথাগুলোও যে শোনা দরকার। সেই জন্য আমরা খুবই ছোট করে সেই অনুষ্ঠানগুলোও রেখেছি। কিন্তু সেমিনার আমরা ৩ জন ৪ জন করে বলেন, আমরা সেটাকে রাখতে পারিনি, কারণ একটা মানুষকে আনলে তাকে কিছু খরচ খরচা দিতে হয়, তাকে কিছু সম্মানই দিতে হয়, সেটাও সামর্থ্যের মধ্যে ছিল না। যার জন্য আমরা অধিকাংশ দিনই ১ জন করেই বক্তা রেখেছি। যদিও এর মধ্যে একটি ঘটনা ঘটেছে, যারা বক্তা এখানে বিভিন্ন সময় আসেন, আমাদের ভালোবাসেন, তারা ফোন করে বলেছে আমি কিন্তু অমুক দিন যাবো এবং বলবো। তো এরকম কিছু কিছু বেড়ে গেছে। তো আপনারা এই স্বল্প আয়োজন খুবই সামর্থ্যের মধ্যে থেকে যতটুকু না করলে নয়, সেইভাবেই এবছরটা হচ্ছে। আপনারা সকলে থাকুন। আর এইটুকুই যা বলার। আমাদের এই বুলেটিনটা এর নাম দেওয়া হয়েছে সালতা মামি। এটা আজকে উদ্বোধন হলো। ত্রয়োদশ জাতীয় নাট্য উৎসব নকশার প্রাঙ্গণে উপস্থিত হতে পেরে খুব ভালো লাগছে, গর্ববোধ করছি। আমার আশিস দাস মানে আমার কাছে বাপি। আজ ও আমাদের গোবরডাঙ্গার গর্বের সন্তান। শুধু গোবরডাঙ্গা নয়, গোবরডাঙ্গাকে ছাড়িয়ে এই জেলা বলি, রাজ্য বলি, আমাদের এই দেশ বলি, বিভিন্ন জায়গাতে গোবরডাঙ্গাকে চিনিয়েছে এই নাটক সংস্কৃতির মধ্যে দিয়ে। এবং এই নাটক যে মানুষের কাছে কত প্রয়োজনীয় চরিত্র গঠনের ক্ষেত্রে, সচেতন করতে, দায়িত্ববোধ তৈরি করতে,
এবং নিজেকে উন্নত করবার ক্ষেত্রে এটা যে কত শক্তিশালী একটা এডুকেশন সেটা ওরা বারে বারে প্রমাণ করেছে। এবং গোবরডাঙ্গা সেই পথ ধরে আজকে কিন্তু গোবরডাঙ্গা নাটকের শহর হয়েছে। যদিও নকশার আগে আরো নাটকের চল ছিল, অনেক পুরনো পুরনো কিছু নাটকের দল ছিল, এখনো অনেক দল আছে, কিন্তু এই ডেডিকেশন যে আমি নাটকের মধ্যেই নিজের জীবনকে সমর্পণ করব, নাটক নিয়েই আমার বেঁচে থাকা, নাটক নিয়েই আমার বেড়ে ওঠা, এবং নাটকই হবে আমার জীবনের একমাত্র পথ, সেই নাটকের বিচ্ছুরণ সর্বত্র ছড়িয়ে দেওয়া, ওটাই হবে আমার কাজ। এই ডেডিকেশন কজনের থাকে? এবং ও নিজেও তার পরিবারকে এইভাবেই মোটিভেটেড করেছে। নকশাকে আমি আরো অন্তর থেকে আমি কুর্নিশ করি, আমি নমস্কার জানাই। প্রদীপ ভট্টাচার্যকে বরণ করে নিচ্ছে সজলদা, সজল বিশ্বাস। যারা মঞ্চে বসে আছেন তাদের প্রতি যথাযথ সম্মান জানিয়ে, আপনারা যারা সামনে এসেছেন তাদের প্রতি আমার হার্দিক ভালোবাসা জানিয়ে কয়েকটা কথা বলি। ৪৫ বছরের দল গোবরডাঙ্গা নকশা, 5 বছর বাদে 50 হবে, আর 13 বছরের রংযাত্রা 18 পড়বে। 18 বছর বয়স কি দুঃসহ। একটা কথা বলি, এবারে যাদের ডাকার কথা তারা নানা অসুবিধাতে আসতে পারেননি, আমি না ডাকতে এসেছি। 50 বছরে না ডাকতেও যদি শরীর ঠিক থাকে আসব। আজকে যে 13তম রঙ্গযাত্রা, এই বার্ষিক নাট্যোৎসবের সূচনা হচ্ছে। এই নাট্যোৎসবে শুধু রাজ্য, জেলা বা রাজ্য নয়, দেশ বিদেশ থেকেও নাট্যদল আসছে। আমি সবার কাছে আহ্বান জানাবো, আপনারা আসুন, নাটক দেখুন, নাটকের সাথে থাকুন, এবং এই নাট্যোৎসব সার্থক হয়ে উঠবে এই আশা রেখে সকলকে পুনরায় শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। আমার বলার কিছু নেই, কারণ এটা আমারও আঁতুড়ঘর, বলে আঁতুড়ঘর নিয়ে নিজের কিছু বলার ইয়ে নেই। এটা আমি বলেছিলাম ইনস্টিটিউট, এখন সেই ইনস্টিটিউট অনেকটা নালন্দায় পরিণত হয়েছে। নালন্দা মানে হচ্ছে বৌদ্ধিক জায়গা, তা সেই বৌদ্ধিক জায়গায় ধ্যান করতে ইচ্ছে করে, তো সেখানে বিশেষ কথাবার্তার প্রয়োজন নেই। এই মানে আত্মানাং জ্ঞানটাই জ্ঞানের আলোর মতো ছড়িয়ে পড়বে, এটা আমি জানি। আশিস সেই ব্রতই গ্রহণ করেছে। সবার মঙ্গল হোক, ভালো হোক, ঠান্ডায় আর কষ্ট করতে হবে না, ঘরে চলো নাটক করি। ধন্যবাদ। মধ্যযুগের কাশী সফর, মন্দিরের ঘণ্টার ধ্বনি, মসজিদের আজান প্রতিনিয়ত প্রতিধ্বনিত হয়ে চলেছে কাশীর আকাশে বাতাসে, গলিতে গলিতে, 108 গঙ্গার ঘাটে ঘাটে। ভারতবর্ষে ইসলামী শাসনের শুরুর দিকের কথা। শাসক চাইছে ইসলাম ধর্মের প্রসার, আর হিন্দুরা প্রাণপণে তাদের ধর্মকে রক্ষা করতে। ফলত নিয়মের নিগড়ে উভয় ধর্মের সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত। আমি তো ভয়ের চোটে কোনো কথাই বলতে পারিনি গো। বুক দুক বুক দুক বুক করে, এই বুঝি আবার পাল্লে যায়। শোনো, এবার যদি পালেছে না, আমি কিন্তু ডুবে মরবো। এই সব হচ্ছে তোর জন্য, তোর আশকারাতেই ও এত কিছু করতে পারে। আরে ছেলেরা তো বয়স আছে, এবার ওরা একটা বিয়ের ব্যবস্থা করো না। দেখবা এই ছেলে সরকারের সঙ্গে মিশে মিশে না ওই রাস্তায় রাস্তায় আর ঘুরি বেড়াবে না, সবা টবা কিচ্ছু করবে না, সংসারে মন দেবে, বুঝছো? তুই আবার ওই মন্দির মসজিদের সামনে গিয়ে প্রশ্ন করেছিস? এইভাবে যে ওদেরকে প্রশ্ন করা যায় না, এই কথাটা বুঝতে পারিস না কবির? শোন, এটা কাশী, এটা হিন্দুদের মক্কা।
কোতোয়াল মুসলিম, খুব নির্দয় মানুষ। মন্দিরে যে বিগ্রহটা প্রতিষ্ঠা হচ্ছে কোন এক মুসলমান কারিগর বানাচ্ছে শুনলাম। কারিগররা তো সবই, তবে যখন মূর্তি যখন মন্দিরে প্রতিষ্ঠা হবে, গঙ্গা জলে স্নান করানো হবে, হতভম্ব হয়ে যাচ্ছি। এই যে আপনি এই শহরের কোতোয়াল, এই শহরের সমস্ত খবর আপনার নখদর্পণে থাকার কথা, অথচ আপনি কোনো খবরই রাখছেন না। भला हुआ मेरी मटकी टूटी, भला हुआ मेरी मटकी टूटी, न पनिया भरन को छूटी रे, मेरे सर से टली बला। कबीरा भला हुआ, कबीरा भला हुआ, भला हुआ मेरी मटकी टूटी, भला हुआ मेरी मटकी टूटी, न पनिया भरन को छूटी रे, मेरे सर से टली बला। कबीरा भला हुआ, कबीरा भला हुआ, कबीरा भला हुआ, कबीरा भला हुआ। এই নাটকের পরে কথা বলা উচিত না, কারণ এরা যে শব্দে কথা বলেছে সেই শব্দগুলো আমি কথা বলে নষ্ট হয়ে যাবে। যে ভাবনা, যে একটা ইলিউশন তৈরি করছে না সবাই মিলে, মিউজিকের সঙ্গে অন্যতমভাবে যে লোকনাট্যের আঙ্গিকে যেভাবে কাজগুলো করেছে এবং যেভাবে শব্দ প্রক্ষেপণ করেছে, আমি কথা বলেই নষ্ট হয়ে যাবে। সোমেনবাবু এক নাট্যকার, নাটক লেখেন, বাচ্চাদের নিয়ে থিয়েটার করেন, এবং মানে আমার ভাবতেও ভালো লাগে, মানে সোমেনবাবুর কাজ আমি জানি। মানে একটি স্কুলে প্রায় 1400 স্টুডেন্ট এখন বোধহয় স্কুলে, আমি 1650 স্টুডেন্ট। যদি এরমভাবে বলি তাহলে বলতে সুবিধা হবে, মানে বুঝতে সুবিধা হবে। ধরুন একজন সায়েন্স পড়ে, মানে আমাদের একটা থাকে না, মানে ফিজিক্স পড়ছি বা কেমিস্ট্রি বা ম্যাথস নিয়ে পড়বো বা কমার্স পড়বো, সেই ছেলেটি থিয়েটার জানবে না, বা সেই ছেলেটি বাঁশি বাজাতে শিখবে না, বা যারা বাঁশি বাজায় তাদের সম্পর্কে জানবে না, বা যে সেতার বাজায় তার সম্পর্কে জানবে না। সামগ্রিক যে গঠন একটি স্টুডেন্ট লাইফের, সেইটি শুধু মুখে নয়, সোমেনবাবু তার স্কুলে কাজে সেই ব্যাপারটি করেন, সেই কাজটি করেন। হ্যাঁ, মূলত আমার আসল বাড়ি হচ্ছে কাকিনাড়া। সে অর্থে আমার সামনে বসে আছেন বিল্লদল চট্টোপাধ্যায়। তিনি আর আমি এক সূত্রে বাঁধা, অর্থাৎ আমি যে দলে কাজ শুরু করেছিলাম বা যেখান থেকে আশিস দা বা নকশার সঙ্গে আমার সম্পর্ক শুরু, কাকিনাড়া বলাকা, বিল্লদা সেই দলের বোধহয় প্রথম ডিরেক্টর। আজকে বিল্লদা সামনে বসে আছেন, এর জন্য আমি খুব ভালো লাগছে বিষয়টা। আর বিল্লদা আমার কয়েকটি নাটক পরপর করছেন। আর নকশাসহ সেই সময় থেকে তাদের খুব সাড়া জাগানো নাটক যেগুলো মূলত মনে আছে, খুব জীবনপালা, তো সেটা তো ভোলার মতো বিষয় নয়। তো সেইখান থেকে সূত্রপাত।
আর ভূমিসুধা সম্বন্ধে আমি বলেছিলাম, আমি এর আগের বারে এসে ওকে বলেছি যে ভূমিসুধাকে আমি প্রথম দেখেছিলাম আমাদের একটা শো ছিল, নকশার একটা শো ছিল নৈহাটির রেল ময়দানে। তো সেখানে ভূমিসুধা হয়তো তখন বয়স হচ্ছে কত, হার্ডলি 5। তো তখন ওর অংশটা অভিনয় করে এসে ও যেভাবে এসে সকলের প্রপস গোছাচ্ছে, আমি তখন মনে হয়েছিল, তখন আমিও, আমার খুব বেশি বয়স নয়, তো তখন মনে হয়েছিল না মেয়েটা অনেক দিন থাকবে থিয়েটারে। তো আজকে ভূমিসুধা নিজেই নিজের জায়গা তৈরি করে নিয়েছে, সুযোগ্য পিতামাতা, সুযোগ্য সন্তান। এটা পিতামাতারও যেমন শান্তির বিষয়, ভবিষ্যৎ খুব শ্লাঘনীয় বিষয়। যাই হোক, নিজের কথা বলতে শুরুতে বললাম বলাকা থেকে, তারও একটু যদি আগে থেকে বলি, আমার পারিবারিকভাবে আমি একেবারে নাট্যবিরোধী পরিবারের থেকে বড় হওয়া, এবং সেই বিরোধিতার জায়গা আজও খুব যে স্মিত হয়েছে তা নয়, বরং অনেকাংশেই তীব্র। তথাপি কখনো কখনো ভালোবাসা যখন খুব তীব্র হয় তখন সেটা কোনো থাকে না, বাধা যাই হোক না কেন ভালোবাসাকে কে আটকাবে। তো সেরকম প্রথম ক্লাস 7 মাঠে খেলছি, পাড়ার এক কাকিমা এসে বললো, নাটক করবি? তো করিনি কোনোদিন, হ্যাঁ করব। সবাই যে আজকে শুরু করে ডাকঘর, সেই ডাকঘর দিয়ে শুরু। প্রথমে একটা মাত্র ডায়লগ বলবার জন্য নিয়ে গিয়েছিল, পরের দিন যখন রিহার্সাল করতে গেলাম, না তুই পিসেমশাইয়ের চরিত্রটা, তারপরে কবিরাজের চরিত্রটায় চলে যায়। অর্থাৎ প্রথম দিনই একটা প্রমোশন, তারপরের দিন ডবল প্রমোশন। আমার শৈশবের শহর হচ্ছে নবদ্বীপ, যে শহরে 1975 থেকে 82-তে আমার শৈশব, এবং সেইখানে কীর্তন শুনতে শুনতে, কীর্তন গাইতে গাইতে, গণসঙ্গীত শুনতে শুনতে, গণসঙ্গীত গাইতে গাইতে, এবং হরির লুটের বাতাসা কুড়িয়ে থিয়েটারের সঙ্গে আমার সংযোগ স্থাপন। নবদ্বীপ সেই সময় এমন শহর ছিল যখন আমাদের যে বাড়ি মহাপ্রভুপাড়া, তার সামনে দিয়ে সমস্ত মন্দিরের এই নাম কীর্তনের দলগুলো সকাল থেকে রাত্রি অবধি যাওয়া আসা করত। ফলে সেই সুর, সেই ছন্দ, সেই ধ্বনি, সেই নামগান, তাকে যদি আমরা আমাদের বাংলার আদি থিয়েটারের একটি সম্মান দিই, যদি ভাবি যে নাম কীর্তন থেকে ক্রমে পালা কীর্তন এবং পদাবলী কীর্তন এবং কৃষ্ণ যাত্রা, এবং যাত্রা থেকে আমাদের থিয়েটারের উদ্ভব, আমাদের এবছরের উৎসব স্মারক শুভেচ্ছা স্মারক আছে, শুভেচ্ছা স্মারকটা এই উৎসব স্মারক আমাদের এবছরের। অমূল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী অমূল ধবল পালে লেগেছে। নকশার সঙ্গে আমাদের সম্পর্ক অনেককালের, আর এখানে আগেও এসেছি, এবারেও এসে
যেমন প্রত্যেকবারের অভিজ্ঞতা হয়, এবারেও আমরা এসে একেবারেই অভিভূত। প্রথম কথা, একটা ব্ল্যাক বক্স আর এই যে অ্যাম্বিয়েন্স, এই যে উঠোনের অ্যাম্বিয়েন্সটা এতটাই কি বলবো, নিবিড়, যেটা খুব ভালো লাগার বিষয় এখানে এইটা। ফলে এখানে দর্শক আর আমরা একেবারে প্রায় একই তলে থাকার জন্য একটা আলাদা অনুভূতি হয়। সব মিলিয়ে নকশায় আসা সবসময়ই একটা লোভ থাকে যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে। এবারে আসতে পেরে খুবই ভালো লাগছে। গোবরডাঙ্গা অনেক দিনই বাংলা থিয়েটারের মানচিত্রে চলে এসছে, কিন্তু গোবরডাঙ্গাকে ক্রমাগত ভারতীয় থিয়েটারের মানচিত্রে একটা জায়গা দেওয়ার ক্ষেত্রে গোবরডাঙ্গা নকশা এবং ওদের এই রং যাত্রা ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল এটা চূড়ান্ত বড় ভূমিকা আছে। গত 13-14 বছর ধরে যেভাবে নকশা তার সীমিত স্বার্থের মধ্যে থেকে অসাধ্য সাধন করছেন, এবং কেবল বাংলার নানান রকম থিয়েটার নয়, বিহার, দিল্লি, দক্ষিণ ভারত, বাংলাদেশ এবং নানান জায়গার দলকে নিয়মিত গোবরডাঙ্গায় নিয়ে আসছেন, এবং তাদেরকে উপলক্ষ করে একটা চমৎকার থিয়েটার স্পেস তারা তৈরি করেছেন, যার শুরু থেকে আজ অবধি যারা আমরা সাক্ষী, আমাদের মনে হয় যে এই প্রায় একটা ময় দানবের কীর্তি। My theatre practice has been informed by trying to not repeat what I've done before, and I've also been interested in the body, and body being the starting place for a work. And so around 2022, when I invited him to come to Bangalore to train some set of actors for another play that I was directing at that point. I had this seed of an idea, and I asked him if he would be interested to collaborate, and that's really how it began. सो बहुत बहुत धन्यवाद। सो थिएटर नक्शा जो हमको यहाँ पे परफॉर्मेंस करने के लिए मौका मिला, एंड ऑल्सो थैंक्स टू दी ऑर्गेनाइजर। सो हमको यहाँ पे ऐसा मौका मिलना बहुत अच्छा है। जो हम आज सुबह ही आया, उतना हेल्पफुल रहा टेक्निकली, तो ये सब हमारे लिए बहुत बहुत शुक्रिया अदा है। थैंक यू। जैसे इन्होंने कहा, हमको ये नाटक यहाँ लेके आ पाना, यही मतलब वही एक बड़ी बात है। और चूँकि एक नॉन वर्बल नाटक है, इसीलिए हम इसको लेकर भी आ पाए यहाँ पर। नहीं तो बेंगलुरु में रहते हुए पता नहीं हम लोग गोबरडंगा में एक परफॉर्मेंस लेके कैसे आते। तो उस बात की बहुत खुशी है, और काफ़ी लोग भी आए और उन्होंने कहा कि उनको पसंद भी आया, तो बहुत अच्छा लगा। बहुत धन्यवाद, और सब ने बहुत सपोर्ट भी दिया। एंड ऑल्सो ये सब जो हमारा मेहनत को जो ऑडियंस के जो पॉजिटिव रिस्पॉन्स मिला फॉर द आर्टिस्ट, वी आर वेरी हैप्पी। और आई थिंक आई मस्ट से दैट इट्स ऑल्सो एन एक्सट्रीमली वेल डिज़ाइंड स्पेस। जिस तरह से थिएटर है, रूम्स है, ऐसा एक सेटअप बाहर भी, उठोन भी है, ऐसा एक सेटअप मैंने और कहीं पर नहीं देखा है। तो उस तरीके से भी मुझे ये बहुत अच्छा लगा। थैंक यू। বসি পড়ি আর কি করবো, এখানেই বেশ শিকার টিকার করছি, আর যুদ্ধ করছি, নিজের মতো আছি টাছি। ইতিমধ্যে দেখি ওই যে সিন্ধু নদী, ওইখানে আরেক দল চলে এসেছে। ঠিক আছে, কিছু লোক এসেছে, কিছু লোক আবার ওই দিক দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেছে। যার যেমন মন চাই, যে যেখানে পারবে যান, ঠিকই আছে।
তা ওইখানে আবার কিছু দল চলে এসেছে আমাদেরই মতো পাবলিক, কিন্তু আমাদের চেয়ে অনেক উন্নত, হ্যাঁ, সব ঘর বাড়ি বানাইছে, ভদ্রলোক, হ্যাঁ, তো ঠিকই আছে। তা আমাদের সাথেও ওদের মাঝে মাঝে বিয়ে শাদী হয়েছে, সব আছি ভালো মতো গুছি টুচি আছি। ওমা হঠাৎ করি ওই খাইবার পাশ ধরি চলে এলো আরেক দল। এসে যে কি কাণ্ড বাবা রে, বলতে পারবো না। সে একেবারে মানে সে বনগালোকালের থেকেও ভিড় ভাট্টা গুতি ধাক্কা ধাক্কি আমাদের তো একেবারে এই দিকে খেদাই দিল। আর এই বাবা এত বড় একটা জায়গা রয়েছে, থাক না হবে না, ওই জায়গায় চাই, থাক বাবা ওখানে থাক। আমরা খেদাই দিল, চলে এলাম। এবার এসে এখানে তো মানে বসতেও পারিনি ভালো করে, বুঝলাম, বসতেও পারিনি। এই ঝোপে ঝাড়ে জঙ্গলে পাহাড়ে পর্বতের মধ্যে ঢুকিয়ে গেছি, নিজেদের মতো আছি, আর শিকার টিকার করছি, মাছ টাছ ধরছি। হঠাৎ চলে এলো 47 সাল, আবার আমাদের খেদাই দিল। আমরা আবার হাঁটা শুকর দিলাম, বুঝলা। এবার তো এখানে এসে দাঁড়াতেও পারিনি, চলে এলো আবার 71 সাল। জানো 71 সালের গল্প জানো? জার্নির কথা যখন উঠলো, আসলে আর সকলের মতোই থিয়েটারের পোকা ওই সেই শৈশবকালেই মাথায় ঢুকে যায়, কিন্ডারগার্টেন নার্সারি থেকেই, তখন থেকেই অভিনয় থিয়েটার ইত্যাদি করি। এবং স্কুল চলাকালীন এবং স্কুলে এবং তারপরে কলেজে আমি যদিও ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র, কিন্তু সৌভাগ্যবশত সেখানে নাট্যচর্চাটা একটা খুব বড় ব্যাপার ছিল। এবং আমাদের মাস্টারমশাইরা যারা স্পেশালি আমাদের যে থিয়েটারে আমাদের যে কিছু ইংরেজি কোর্স নিতে হতো, সেখানেও আমার যে মাস্টারমশাই তিনি নাটকই পড়াতেন। আমাদের প্রথম সেখানে পাঠটা ছিল গ্যালিলিও জীবন, যেটা লাইফ অফ গ্যালিলিও বার্টল ব্রেক্টের। আমি IIT খড়গপুর থেকে আমি পাশ করেছি, হ্যাঁ, তো সেখানে এটাই ছিল পাঠ্য। তো সুতরাং এটা আমার সৌভাগ্য যে সেই চর্চা করার সুযোগটা পাই সেখানে, এবং সেখানে থাকাকালীনই আমরা নানা রকম সুযোগ পাই, নাটক দেখার সুযোগ পাই। বিভিন্ন নাটকের দল সে কলকাতায় গিয়ে সেখানে নাটক মঞ্চস্থ করত। তারপর আমার বাদল সরকারের সঙ্গে কিছু ওয়ার্কশপ করারও সৌভাগ্য হয়েছে সেই সময়। আমাদের উৎসব স্মারক এবছরের আদরের উষ্ণ চাদর জড়িয়ে দিচ্ছেন মনাদা। নকশার স্মারক তুলে দিচ্ছেন অয়ন বসুর হাতে। সম্মাননা জানাচ্ছেন নকশার পক্ষে আশিস দাস, নকশার কর্ণধার, নকশার প্রাণপুরুষ। স্মারক সম্মান তুলে দিলেন রাজু সরকারের হাতে। নকশা আমাদের সংস্কৃতির পীঠস্থান এবং তার নামেই এই প্রতিষ্ঠান। সর্বোপরি আমরা ছোটবেলা থেকে দেখে আসছি প্রশাসন কাজ করছেন, তাদের দেখেই আমরা বড় হচ্ছি, কিছু শিখছি। আর এখানে আসার জন্য সবসময় না একটা লোভ থাকে, এখানে একটু গান বাজনা করা, এখানে নাটক দেখতে আসার একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম অভিজ্ঞতা, ভালো লাগা, ভালোবাসা সবটা মিলিয়ে মিশে এবারেও সেটা করলাম। ধন্যবাদ নকশাকে। আর এক কথায় অসাধারণ। আর আশিসদা তো আর আমার প্রেরণা, আর এখানকার গর্ব গোবরডাঙ্গার, আর তার এতে ডাকেই আর এখানে আসা, আর এত ভালো অডিয়েন্স, আর আমি অপরিমেয় আনন্দ পেয়েছি। বাঙালি ব্যবসা করতে পারে না, আমরা এই কথাটাই মনে প্রাণে বিশ্বাস করি। না আমি জানি আপনারা বলবেন না মশাই, না এ কি বলছেন,
অনেক বাঙালি আছেন, তারা ব্যবসায় প্রভূত উন্নতি করেছেন, বড় বড় কোম্পানির সিইও হয়েছেন। আমি বলবো নাম বলুন, নাম বলুন, আমি গুনে যাই। গ্যারান্টি দিয়ে বলতে পারি এক হাতের আঙুলের পরও শেষ হবে না। আর সব সিইওটিও আমার দেখাতে আসবেন না, বসে ওরা সব চাকুরে, হ্যাঁ মাস গেলে মাইনে পান, বছরের শেষে মোটা বোনাস, চাকরি থাকলেও বোনাস, না থাকলেও বোনাস। আরে সোনালী চত্র, গোল্ডেন প্যারাশুট, ওদের তো হারাবার কিছু নেই। অথচ একজন ব্যবসায়ীর কাছে ব্যবসায়ী হলো তার জীবন। ব্যবসা থাকলে তিনি আছেন, না থাকলে তিনি নেই, শেষ, কত, ফিনিশ। এই ফান্ডামেন্টাল তফাৎটা, এই মৌলিক পার্থক্যটা আমাদের জানতে হবে, আমাদের বুঝতে হবে। অথচ দেখুন, আমরা বাঙালিরা কিন্তু ব্যবসা করতে চাই, হ্যাঁ, আমরা শিল্পপতি হতে চাই, উদ্যোগপতি হতে চাই, অথচ পারি না। কেন পারি না? আমরা তো নোবেল পুরস্কার জয়ী কবি হতে পারি, অর্থনীতিবিদ হতে পারি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী হতে পারি, চলচ্চিত্রকার হতে পারি, অথচ ব্যবসায়ী হতে পারি না। কেন? প্রশ্নটা কোনোদিন করে দেখেছেন? আর যদিও বা করে থাকেন, কোনো উত্তর পেয়েছেন কি? আজ আমি এসেছি আপনাদের সামনে সেই প্রশ্নের উত্তর দিতে। শুধু উত্তর দিতেই নয়, আপনাদের ওই ব্যবসার পথে কদম কদম এগিয়ে যাওয়ার সমস্ত সূত্র ধরিয়ে দেব আমি, যদি আপনারা আমাকে একটু মনোযোগ দেন আর একটু সময় দেন। Monsieur Van Gogh, মাদাম রুলা, আপনার বিয়ে করাটা অত্যন্ত জরুরি। আপনার নিজের জন্য না হোক, অন্তত এই ঘরের জন্য প্রয়োজন একজন ঘরণীর। যদি বলেন তো চেষ্টা করে দেখতে পারি। কোনো লাভ নেই মাদাম রুলা। আমায় দেখছেন না? তোকে আমায় ভয় পায়, পাগল মানে পাগল। রাস্তাঘাটে বেরোলে ছেলে ছোকরাটা টিটকিরি দেয়, ঢিল ছোড়ে, পাগল পাগল বলে খেপায়। আপনি মোটেও পাগল নন, আর ওইসব ছেলে ছোকরাদের কথা একদম কানে নেবেন না। তবে তবে হ্যাঁ, আপনি যেভাবে রাস্তাঘাটে চলাফেরা করেন, পরনে নোংরা পোশাক, পিঠে ইজেল, ক্যানভাস, মাথা ভর্তি ঝাঁকড়া চুল, মুখ ভর্তি দাড়ি, বডিনেজের এই চড়া রোদে টুপি পর্যন্ত মাথায় দেন না, তো লোকে তো ভুল বুঝবে। আর ধূর্ত জামা কাপড় পরে থাকলে কিন্তু লোকেরা। আমি কাজ করতে যাই মাদাম রুলা, কাজ। আমি নিশ্চিত এমন একদিন আসবে যেদিন মানুষ আমাদের ছবি লক্ষ লক্ষ প্রা দিয়ে কিনবে, তারা আমাদের মতো ভাববে, আমাদের মতো পোশাক আশাক করবে। তাহলে তাহলে চলে যাওয়ার কথা বলছো কেন? আমি তোমায় ভালোবাসি, শ্রদ্ধা করি। তুমি তুমি এক দুর্ধর্ষ নাবিক, কত ঝঞ্ঝা, কত সমুদ্রের মোকাবিলা করেছো তুমি। তুমি কেন এইভাবে হার মেনে চলে যাবে, এভাবে হেরে যাবে? তুমি তুমি হেরে গেলে আমি কি নিয়ে বেঁচে থাকবো? বেশ, আপাতত যাওয়াটা না হয় স্থগিত রাখলাম। আমার মনে হয় যে না, বাংলা নাটকটা বড্ড কলকাতা কেন্দ্রিক হয়ে পড়েছিল, এবং খবরের কাগজে অন্যান্য জায়গায় যে যে আপনার নাটকের খবরগুলো পাবেন, দেখবেন, সমালোচনা দেখবেন, সেগুলো সবই কলকাতা কেন্দ্রিক। কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি এবার প্রথম বহরমপুরে যাব, কিন্তু বহরমপুরে সুদীপ্তরা আগে গিয়েছে, গোবরডাঙ্গাতে তো এই নিয়ে দ্বিতীয়বার এলাম, কৃষ্ণনগরে 2-3 বার গিয়েছি। আমার এই মফস্বলে পরিবেশটা আমার খুব ভালো লাগে, খুব কি বলবো, খুব আপন মনে। এবং বিশেষ করে দর্শকদের তাদের ধৈর্য, তারা নতুন জিনিস দেখার ইচ্ছে, তো সেই জিনিসটা আমার খুব ভালো লাগে। এবং সেই একই কারণে সুদীপ্তদাও বলেছেন যে গোবরডাঙ্গায় ওই জন্য বারবার আমরা আসি আর কি, যে পরিবেশটা ভালো লাগে। আমার গোবরডাঙ্গাতেই প্রথম আসা, যদিও আমাদের গোষ্ঠী ইসিটিএ নিউ জার্সির,
ওরা আগে 3 বার করে গেছে, এখানে আমাদের এটা আমি যতদূর জানি 4র্থবার আসা। আমি গোবরডাঙ্গার আতিথেয়তা সম্বন্ধে অনেক শুনেছিলাম, এবার সামনাসামনি সেটা অনুভব করার সুযোগ পেলাম। আমার খুবই ভালো লাগছে আপনারা যে এইরকম একটা থিয়েটার বা থিয়েট্রিক্যাল আর্টসের একটা সংস্থা, একটা কেন্দ্র তৈরি করেছেন। এটা যে কতখানি মূল্যবান বিশেষত ভবিষ্যৎ প্রজন্মের জন্যে, সেটা দেখে আমার খুব ভালো লাগছে। আমরা বারবার গোবরডাঙ্গায় ফিরে আসতে চাই এই কারণেই যে প্রথম কথা, এখানে যে পরিবেশটা পাই এবং যে দর্শক পাই সেটা কিন্তু অন্যান্য যেরকম মঞ্চে যেখানে একটা দূরত্ব হয়, যে প্রসেনিয়ামে যে দর্শক এবং অভিনেতাদের যে একটা দূরত্ব হয়, এখানে সেই দূরত্বটা মুছে যায়। এখানে যেভাবে স্টেজটা, যেভাবে স্পেসটা ডিজাইন করা হয়েছে, তাতে আমরা অনেক দর্শকের কাছে পৌঁছে যাই এবং সেই কারণেই আমাদের এখানে করতে ভালো লাগে। তাছাড়া এখানে গোবরডাঙ্গা নকশার সকলের যে আন্তরিকতা এবং যে প্রীতি এবং যে ভালোবাসাটা আমরা পাই, সেটা খুব দুর্লভ এবং যেটা আমাদের কাছে খুবই ভালো লাগে। সেই কারণেই আমরা বারবার ফিরে আসতে চাই এবং এখানে আমাদের যে নাটকই করি না কেন সেটাকে এখানে সবার সামনে মঞ্চস্থ করে দেখাতে চাই যে আমাদের কাজ। জার্নি, হ্যাঁ ঠিকই, অনেকটা বছর পেরিয়ে গেল, প্রায় 36-37 বছর পুতুল নাটকের চর্চা করছি। প্রথম যখন শুরু করি, আমার প্রথম গুরু শ্রী স্বপন রায় বর্ধমানে ছিলেন, বর্ধমান মেডিকেল কলেজের আর্টিস্ট ডিপার্টমেন্টের হেড ছিলেন। তিনি স্বর্গীয় সুরেশ দত্তের ছাত্র ছিলেন। সুরেশ দার কাছ থেকে তিনি বর্ধমানে প্রথম পুতুল নাটকের একটি দল তৈরি করেছিলেন। তিনি আমার প্রথম গুরু এবং সেই দলেই আমার প্রথম শিক্ষা। বারবার আসি, সুযোগ পেলেই আসি, হ্যাঁ অনেকবার হলো এখানে আসা। তো এই স্পেসটা এলে অন্য একটা অনুভূতি কাজ করে এবং অন্য একটা এনার্জি ক্রিয়েট হয় স্পেস থেকে। তো এই স্পেসটা সেরকমই একটা, তো বারবার আসতে চাই এবং এই 13তম জাতীয় নাট্য উৎসবের সার্বিক সাফল্য কামনা করি এবং এখানে এসে অনুষ্ঠান পরিবেশন করতে খুব ভালো লাগে। উৎসবে এসে মানুষ একটু আদান প্রদান করেন, তো আদান প্রদানটাই উৎসবের অন্যতম অঙ্গ। তো গোবরডাঙ্গার এখানে এবং বিশেষ করে আমি আশিস দাস, দীপাদীপ, ওদের কথা বলবো, ওদের মেয়ে দিয়ার কথা বলবো। ওদের অত্যন্ত আন্তরিক। ওদের এখানে এলে মনে হয় না যে মানে একটা কোনো মনে হয় নিজেদের বাড়ির একটা বেশ অনুষ্ঠানের মধ্যে এসে পড়েছি এবং অনেক রকম জানতে পারি। প্রত্যেক বছর অনেক মানুষের সঙ্গে এখানে আলাপও হয়েছে, আমার ভালো লেগেছে। তো এবারে সংযোজনে আমি আজকে একটা পাপেট দেখলাম, খুব ভালো লেগেছে। আরও কিছু নতুন নাটক দেখব। তো আমার মনে হয় যে
বাকিরাও যারা আসেন তাদেরও অনুভূতিটা আমারই মতো হয়, আমার মতো যারা নাট্যমোদী মানুষ, নাট্যপ্রেমী মানুষ, তাদেরও অনুভূতিটা অনেকটা আমার মতোই হয়। মর মর সব সোজা কথা সোজা ভাবে বলার মুরদ নেই, এসেছে সব দল পাকাতে। এই ট্রেন বড় মাতব্বর, হিম্মত থাকে তো নিজে গিয়ে বল না, যা বল। বলতে তো হবেই। ওমা শুয়ে পড়ছো কেন? তুমি বলো না, তুমি তো শুক্লালের ঠাকুরদার আমলের, সব থেকে পুরনো। ঠাকুরদা কি রে? ঠাকুরদার বাপের আমল থেকে রয়েছি। সে আমার আর সেদিন নেই, নাড়াচাড়া করলে কোমর ব্যথা করে, নাচ তো দূরের কথা, আমার কথা শুক্লা শুনে না গো। সাজের কি বাহার? সেটি আমি নিজে ওই হলো। কে সাজতে চেয়েছে না কেউ সাজাতে চেয়েছে, তা জেনে লাভ কি বাবু? মোদ্দা কথা পয়সা খসলো, পয়সা খসলো, পয়সা পয়সা তো আয়। তা যদি সাজগোজের পিছনে চলে যায়, সংসার চলবে কি করে? খাবে কি মানুষ? খাবে কি মানুষ? খাবে কি মানুষ? এলেন আমার ভারী মানুষ। এই কথা গুলোস কেন? হায়া শরম বলে কিছু আছে তোর? ওই মানুষটার মাথাটা তো একেবারে মুড়িয়ে মুড়িয়ে খাচ্ছিস। আমি মাথা খাচ্ছি ওই ভালো মানুষটার? ভালো মানুষ আর লোক পেলি না ওই শুক্লাল মিনসে? আহা অমন করে বলছিস কেন? ও ছুরির কাছে তো তিনি ভালো মানুষই হবেন নাকি বল? শোন রে, ওই ব্রিটিশ অত্যাচারের বিরুদ্ধে কথা কইছি, ওই সিধু কানুর লড়াইয়ের কথা কইছি, আর তোরা তোরা এই সময়ের কথা কবি। খবরদার সময়ের কথা বলতে যেন ভুলিস রে বাপ। মনে রাখবি ওই কাঠের পুতুলগুলোর মুখে যতক্ষণ কথা জোগাবি ততক্ষণ তোর দুই বেলা দুমুঠো ভাত আছে। ওদের মুখের কথা যেন বন্ধ করিস নে, কথা জোগাই যাবি, কথা জোগাই যাবি। এক কথা অনবদ্য, মানে এখানে বলার কিছু নেই। প্রত্যেকটা অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, লাইট, সাউন্ড, মিউজিক যেভাবে প্রয়োগ হলো, মানে আমরা যারা দর্শক ছিলাম দেখলাম, নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিলাম। শিক্ষক শিক্ষা দেন, ছাত্র পড়াশোনা করে রেজাল্ট তৈরি করে। এখানে শিক্ষককেও যদি 100 হয়, ছাত্রকে হয়তো তার বেশি দিতে হবে। যারা স্টুডেন্ট, যারা করলো, যারা অভিনয় করলো, অনবদ্য গল্প, অসম্ভব ভালো হয়েছে, মন ভরে গেছে। আশিসদার সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়, আরও ভালো ভালো নাটক দেখবার আশায় রইলাম। খুব ভালো লাগলো। আশিস দাস মহাশয়ের নাম আমি অনেক দিন ধরেই শুনেছি, বিশেষ করে গোবরডাঙ্গা প্রেক্ষিতে অনেক দিন ধরে ইচ্ছেই ছিল এখানে আসার। আজকে চান্স পেলাম, একটা সম্পূর্ণ নতুন রকম অভিজ্ঞতা হলো। চদর বদর যে লোকায়ত, যে ভাবধারা, এগুলো সম্বন্ধে জানা ছিল না, এখানে এসে জানতে পারলাম। শান্তিনিকেতনে দেখেছিলাম, কিন্তু মারাংবরু নিয়ে এইভাবে যে হতে পারে এটা আমাদের আইডিয়া ছিল না। একটা সম্পূর্ণ নতুন এক্সপিরিয়েন্স। অসাধারণ বলা তো ছোট, খুবই ছোট হবে। এরকম ফিজিক্যাল অ্যাক্টিং আমি এর আগে দেখিনি। সব কিছু এত সুন্দরভাবে গ্রন্থিত হয়েছে, ফিজিক্স এবং কেমিস্ট্রি একই সঙ্গে পাঞ্চ হয়েছে, নতুন রকম একটা রসায়ন। এই যে এক্সপেরিমেন্টাল নাটকটা হচ্ছে, এটাতে কিন্তু আমাদের নাটকের নাট্যধারা এগিয়ে যাবে। গোবরডাঙ্গা নকশার 13তম ন্যাশনাল ফেস্টিভ্যালে
অ্যাটেন্ড করতে পেরে আমি খুবই আনন্দিত। অত্যন্ত ভালো লাগলো। এখানকার পরিবেশ সম্পূর্ণ নতুনত্ব। আমাদের ভারতবর্ষের নাটকের যে ধারা যেভাবে এগিয়ে চলেছে, আগামী দিনে আমরা মনে হয় আরও বেশি করে এই পাব। একজন মানুষের থিয়েটারে যাত্রা এবং তার যাপন, এই দুটো জিনিস। আসলে থিয়েটারের যাত্রাটা বিভিন্ন রকম খাতে বইলেও তার ধরনটা বোধহয় প্রত্যেক মানুষের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অনেকটাই মিল আছে, একই রকম প্রায় বলতে গেলে। সেদিক থেকে খুব যে বৈচিত্র্য থাকে এমনটা নয়। প্রত্যেকেই কোনো না কোনোভাবে থিয়েটার চর্চার মধ্যে ঢুকে পড়েন কোনো একটা সময়, তারপর সেটা চলতে থাকে এবং চলতে চলতে এক সময় গিয়ে একটা কোথাও পৌঁছে হয়তো যায় না, কারণ এই পৌঁছে যাওয়ার প্রচেষ্টাটাই জীবন, এটাই যাপন। আসলে থিয়েটার চর্চা করে আমরা যে খুব কোথাও সবাই পৌঁছে গেছি বা পৌঁছে যাব এরকম প্রত্যাশা নিয়ে থিয়েটারটা চর্চা করা শুরু করিনি আর কি। আমাদের এবছরের উৎসব স্মারক 2017 পর আবার নতুন করে 2025 এখানে আসার সুযোগ ঘটলো। মাঝখানের বছরগুলোতে খুব আসার চেষ্টা করেছি, আমার কর্মসূত্রের চাপের জন্য আমরা আসতে পারিনি, কিন্তু এত বছর পরে এসে আবার সেই পুরনো দিনগুলোকে এখানে ফিরে পাচ্ছি। বেশ কিছু পরিবর্তন হয়েছে, নতুন নতুন অনেক কনস্ট্রাকশন হয়েছে এবং সবটা মিলিয়ে অনুষ্ঠান আগের থেকে আরও জমজমাট হয়েছে, সেটা তালিকা দেখে বুঝতে পারছি। এবং আরও বেশি ভালো লাগছে এই কারণে যে এই রকম একটা উৎসবের শেষ দিন, যেদিনকে একদম এক উদ্বোধন থেকে শুরু হয়েছিল তাবড় তাবড় থিয়েটার পার্সোনালিটিকে নিয়ে, আর সেখানে আমার মতো একজন নাট্যজনকে গোবরডাঙ্গা নকশা আজকে এনে এই মঞ্চে আমাকে এত কথা বলার সুযোগ করে দিল, এটা আমার কাছে বিশাল বড় একটি পাওনা। আমি চিরজীবন এর জন্য কৃতজ্ঞ থাকব। এই উৎসবের সার্বিক সাফল্য কামনা নতুন করে করার কিছু নেই, উৎসবের শেষ দিন আজ, কিন্তু এরকম উৎসব চলতে থাকুক, প্রতি বছর এই নাট্য সমারোহ হোক, আমরা প্রতি বছর আসার চেষ্টা করব, সব সময় গোবরডাঙ্গা নকশার সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করব। সকলে ভালো থাকুন।
এই তো আছে চিজোভিয়ার মানবী বন্ধু এবং বন্ধুর মুখে জ্বলছে আলো। এই তো আছে চিজোভিয়ার মানবী বন্ধু এবং বন্ধুর মুখে জ্বলছে আলো। পান করো ভাই গোটা সেনা পকেটে খুচরো দেখো হাসি হেলায়। পান করো ভাই গোটা সেনা পকেটে খুচরো দেখো হাসি হেলায়। বড় হয়ে গেছে মুখে বড় আমাদের এই দেবেটায় বসে বড়। ওরা নদী কাটা মাঝে বাজাও ঝোল যাবো যত তুমি খেতে পারো। বড় হয়ে গেছে মুখে বড় আমাদের এই দেবেটায় বসে বড়। বড় হয়ে গেছে মুখে বড় আমাদের এই দেবেটায় বসে বড়। আমাদের স্মারক এবছরের নকশায় আসতে পারাটাই একটা বড় কথা, সত্যি কথা বলতে কি। এবং এই যে স্পেসের ভাবনা, এই ভাবনা তো আশিসদা নিশ্চয়ই 1-2 দিনে করেননি, বা 13 বছর কি 10 বছর আগে করেননি। আমার তো ধারণা আশিসদা যখন থেকে শুরু করেছেন নাটক, যেটা আশ্চর্যের বিষয় সেটা হচ্ছে যে কলকাতার এত বাইরে কম্পিটিশন থিয়েটার দিয়ে শুরু করে এই রকম একটা জিনিস তৈরি করা, 30-35 বছর যতদিনই হোক না কেন, এইটা যাকে আমি সবসময় কলকাতার উদাহরণ আনবো না, কিন্তু এটা তৈরি করতে পারা এটা মানে আমার কাছে আশ্চর্য ঘটনা। বারবার আমি এখানে আসি, মানে আশিসদা না ডাকলেও আসি, এমনিতেও আসি, আসতে ভালোবাসি। দেখা যাক কতদিন এটা ধরে রাখাটা আসলে বড় কাজ। মানে আমাদের এটাই করতে হবে যাতে আমরা এটা ধরে রাখতে পারি। আশিসদা তো করে দিয়েছেন, বানিয়ে দিয়েছেন, স্বপ্ন দেখানোর একটা জায়গা দিয়ে দিয়েছেন। এবার আমরা সেই স্বপ্নকে কতটা লালন করতে পারছি, এইটা সবচেয়ে বড় কথা। অভূতপূর্ব, মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর প্রোগ্রাম আমরা দেখলাম এবং এই জায়গাটা জমে উঠলো। মানে মনের থেকে বলছি, খুব আনন্দ পেয়েছি। এর আগেরটাও আমরা অ্যাটেন্ড করেছিলাম, এবারেও করেছি, এবং নানা রকমের নাটক, গান, পাপেট শো সব রকম মিলিয়ে মানে একদম পরিপূর্ণ। খুব ভালো লেগেছে। আমার এই শুভকামনা থাকবে যেন প্রত্যেক বছর এইভাবে আসতে পারি, দেখতে পারি, আর এই নাট্য সংস্থা যেন আরও এগিয়ে যায় অনেকটা, এই আশা রাখব। এটা প্রয়োজন আছে বর্তমান সমাজের থেকে। এই নাটক, গান বাজনা, পাপেট শো, এই কালচার বাচ্চাদের সব হারিয়ে যাচ্ছে। এই হারিয়ে যাওয়া থেকে আমি মনে করি পুনরায় এরা, এই সংস্থা যতদিন এটা চালিয়ে যাবে আরও বেশি করে প্রজ্বলিত হবে, প্রত্যেকের মনে আবার সেই হারিয়ে যাওয়াটা ফিরে আসবে। আমি আশা রাখি এটা হয়তো ভবিষ্যতে আরও অনেক বড় আকারে পরিচিতি পাবে। এই নকশার এই যে প্রত্যেক বছরই আমি আসি, প্রত্যেকবারই একটা নতুন রকম জিনিস এখানে অনুভূত হয় এবং আমাদের এত ভালো লাগে যে এখানে ঘরোয়া একটা অ্যাটমসফিয়ারের মধ্যে এই নাটকগুলো সব হয় এবং এদের আতিথেয়তা সমস্ত কিছুই খুব সুন্দর। হ্যাঁ, যার টানে আমরা এখানে প্রত্যেক বছরই আসি এবং আমি এখানে নাট্যমিত্র। নমস্কার, আমি তমাল মুখার্জি, সম্পাদক কলকাতা থিয়েটার গাইড এবং বেঙ্গল থিয়েটার আর্কাইভ। 13তম জাতীয় নাট্য উৎসব রং যাত্রা গোবরডাঙ্গা নকশার আমি প্রত্যেক বছরই আসি এবং এবছরও এখানে এসে আমার একই রকম অনুভূতি হচ্ছে, খুব ভালো লাগছে। গোবরডাঙ্গা নকশার একটা ঐতিহ্য আছে যে তারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে নাটক নিয়ে আসেন এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে নাটক নিয়ে আসেন এবং এই উৎসবটা জমে ওঠে। আর এই উৎসবটা পরিপূর্ণ হয় শুধুমাত্র নাটকে নয়, নাটকের সাথে সাথে আরও অনেক আঙ্গিকের অনুষ্ঠান দিয়ে। এবছরও সেই ধারাতে তারা একই রকমভাবে বজায় রেখেছেন এবং
এবছর এই উৎসবটি তাদের নিজেদের নাটক এবং নতুন নাটকের সমৃদ্ধ একটা পরিবেশনা দিয়ে সেটাকে তারা সুন্দরভাবে তুলে রেখেছেন। এই উৎসবটি যত বছর যাচ্ছে, যত দিন যাচ্ছে, আরও সমৃদ্ধ হয়ে উঠছে, আরও বৃহৎ হয়ে উঠছে এবং প্রচুর মানুষের সমাগম এই উৎসবে হয়। আমি গোবরডাঙ্গা নকশাকে, আশিসদাকে, দীপান্বিতাদিকে আমার শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই এবং গোবরডাঙ্গা নকশার প্রত্যেকটি কলাকুশলীকে আমার আন্তরিক ভালোবাসা জানাই। সবাই ভালো থাকবেন। থিয়েটারে জয়। বিপদ পড়ছে আর তুমি মনেই না আরে গাঁতে বিপদ পড়ি যে বলে মহাপুরুনে ফের কি হবো দাদা দুর্ব কাকার গুটে বলি পাবো দুর্ব কাকার গুটে বলি পাবো মরবে কেহি নেই বাচন কেহি নেই বাচন
বন্ধা হেলে কার কানা ফায়দা হেবা জানিছো কারা বন্ধা নুমার হারি কেনালো পায় নরে কেনালো পায় না जो जातीय नाट्य महोत्सव है नेशनल थिएटर फेस्टिवल आज गबरडंगा में हमने जो प्रेजेंट किया मिरर थिएटर की तरफ से मैं धन्यवाद देना चाहता हूँ नक्शा को जो हमको ये बुलाए और इतना सारा अच्छा माहौल और एक थिएटर का सबसे अच्छा ये परफॉर्मेंस स्पेस और ये स्टेज मुझे इतना अच्छा लगा और ये काम करने के लिए इंटरेक्शन हो पाया ऑडियंस के साथ आई टू आई कॉन्टैक्ट हुआ और ये होता ही है कि प्रोशनियम स्टेज में ऐसा लगता नहीं है एक स्टेज ऊपर रहता है और ऑडियंस सारे नीचे रहते हैं तो उसमें पता नहीं चलता उनका हमने आंख में देख के क्या कहना चाहते हैं और क्या कर रहे हैं और बहुत अच्छा लगा हमने पिछले 2-3 सालों से हमने कोशिश की थी कि गोबरडंगा में नक्शा के थिएटर फेस्टिवल में आए और इस बार दादा ने हमको बुलाया हम शुक्रिया कहना चाहते हैं पूरे टीम को और ये जो 5 दिन का जो फेस्टिवल रहा और इसमें जो हमको ये मौका मिला लाल पैन नाटक को और इसमें 202 नंबर शो यहाँ कंप्लीट हुआ ये सबसे बड़ी एक सहूलियत हमको मिला और ये सबसे बड़ी अच्छा लगा कि ये यहाँ का ऑडियंस और आयोजनकर्ता सब अच्छे हैं তোমায় গান শোনাবো তাই তো আমায় জাগিয়ে রাখো ওগো ঘুম ভাঙানিয়া তোমায় গান শোনাবো চমক দিয়ে তাই তো ডাকো বুকে চমক দিয়ে তাই তো ডাকো ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো ওগো ঘুম ভাঙানিয়া তোমায় গান শোনাবো আমাদের এবছরের উৎসব স্মারক চপল চটুল রঙ্গে রঙ্গিলা নিত্য বিভঙ্গে চপল চটুল রঙ্গে রঙ্গিলা নিত্য বিভঙ্গে চলিছে সহেলিয়ে লোকে এসে চলিছে সহেলিয়ে লোকে এসে পাপিয়া পিয়া পিয়া পিন্দারে পলাশের বোন পলাবো পহলাবো মন পিন্দারে পলাশের বোন পলাবো পহলাবো মন লেংটি হিন্দুরে ঢোল কাটে লেংটি হিন্দুরে ঢোল কাটে কাটে রে বতরে পিরিতির ফুল ফুটে বতরে পিরিতির ফুল ফুটে পিনারে পলাশের বোন পলাবো পহলাবো মন পিনারে পলাশের বোন পলাবো পলাবো মন ইন্দুরে ঢোল কাটে কাটে রে বতরে পিরিতির ফুল ফুটে আজ ফাগুনে আগুন লাগে পলাশে শিমুলে অজয় শিলাই কংসাবতী দামোদরের কুলে আজ ফাগুনে আগুন লাগে পলাশে শিমুলে অজয় শিলাই কংসাবতী দামোদরের কুলে ধ্রিম দিদ্রি ধিম ধামসা মাদল বলে
ধ্রিম দিদ্রি ধিম ধামসা মাদল বলে দেখবি রে চল লাগছে সবাই ঝুমুর গানের তালে দেখবি রে চল লাগছে সবাই ঝুমুর গানের তালে দিনা উড়ি চলি যাব দয়া হায় রে হায় সুন্দর কায়া মাটিতে মিল যাব দয়া হায় রে হায়। গোবরডাঙ্গা নকশা আয়োজিত ত্রয়োদশ জাতীয় নাট্যোৎসব রংযাত্রা আজ শেষ দিন। এই উৎসব গত 21শে ডিসেম্বর থেকে 25শে ডিসেম্বর পর্যন্ত গোবরডাঙ্গা সংস্কৃতি কেন্দ্রে অনুষ্ঠিত হলো। এবছর নিউ জার্সির দল ছিল, উড়িষ্যা, বেঙ্গালুরু এবং মণিপুরের দল ছিল, বাইরের দলগুলো এই গ্রুপে ছিল। আর আমাদের গোবরডাঙ্গা নকশার 3টি নতুন নাটক, তার মধ্যে ছোটদের নাটক গল্প বুড়ো, একটি সোলো পারফরমেন্স এটা হচ্ছে বিউটিফুল মাসি, এবং আমাদের রেপার্টরির প্রযোজনা মন গেল গোটা বাজারে। এবং গত বছরের যে মঞ্চ সফল নাটক বিশ্ব সাহানির কবিরা খাড়া বাজার মে এবছর অনুষ্ঠিত হলো। সেই সঙ্গে আমাদের প্রতি বছরের মতো যেমন আমাদের ওপেন এয়ারে বিভিন্ন রকমের অনুষ্ঠান রাখা হয়, পাপেট থিয়েটার ছিল, সেই সঙ্গে সেতার বাদন ছিল, সেই সঙ্গে নাচের অনুষ্ঠান ছিল এবং গানের অনুষ্ঠান ছিল। এছাড়া প্রতি বছর যেমন আমাদের এক্সিবিশন হয়, বিকেল 4টে থেকে প্রতিদিনই এক্সিবিশন শুরু হয়েছে। সেটা গোবরডাঙ্গা নকশার বিভিন্ন কাজের, শুধু পারফরমেন্স নয়, শুধু থিয়েটারের ছবি নয়, সেই সঙ্গে সঙ্গে বাচ্চাদের যে ক্লাস হয় তার ছবি, বিভিন্ন ওয়ার্কশপের ছবি, বিভিন্ন সেমিনারের ছবি, বিগত 12-13 বছর ধরে যে ফেস্টিভ্যাল চলছে তার বিভিন্ন মুহূর্তের ছবি, এগুলোকে রাখা হয়। শুধু তাই নয়, প্রতিদিন এখানে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে নাটকের অব্যবহিত পরেই ডিরেক্টরস মিট হয়েছে। এবছরের মেলা সব মিলিয়ে ভালোই হলো, কিন্তু এবছরের দুঃখের বিষয় আমরা কোনো বাংলাদেশের নাটককে এবছর রাখতে পারিনি। তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও সব মিলিয়ে সেটা বর্তমান পরিস্থিতির কারণে সেটাকে রাখা যায়নি, কারণ প্রতি বছরই বাংলাদেশের নাটক কিছু থাকে আমাদের এখানে, সেটা বছর হতে পারেনি। এবং একটা প্রশ্ন এখানে উঠে আসে, সেটা হচ্ছে আমাদের ফেস্টিভ্যাল, গত বছর আমরা 25 দিনের ফেস্টিভ্যাল করেছিলাম। প্রথম পর্যায়ে আমরা করেছিলাম 10 দিনের, তার পরবর্তী পর্যায়ে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাসে আরও 15 দিনের, সব মিলিয়ে প্রায় 25 দিনের নাট্যোৎসব ছিল। কিন্তু সেটাও আমরা কোনো সেই অর্থে আর্থিক সাপোর্ট পাইনি। আর গোবরডাঙ্গা একেবারেই ব্যবসার জায়গা নয়, এখানে শিক্ষা সংস্কৃতির জায়গা হিসেবেই পরিচিত। অর্থাৎ সাধারণ মানুষের কাছে সেই পরিমাণ অর্থ পাওয়ার সুযোগও নেই এবং তাদেরও দেওয়ার মতো অবস্থায় তারা নেই। তো এবছরও সেই কারণে আমরা গত বছরের ওই দেনার পরে এবছরের ফেস্টিভ্যালটাকে আমরা খুব ছোট করে আনতে বাধ্য হয়েছি। মাত্র 5 দিনের ফেস্টিভ্যালই করেছি, কারণ আর্থিক অবস্থা খুব খারাপ। ভবিষ্যতে এই শিল্পের কাজ বা এই ধরনের উৎসব নিশ্চয়ই হবে, কিন্তু কিভাবে সেটা করা সম্ভব সেটাও আমাদেরকে নতুন ভাবে দেখতে হবে। কিন্তু সাধারণ মানুষ প্রতিদিন ভিড় করে এসছেন। বিকেল 4টে থেকে প্রায় রাত্রি 9টা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান হয়েছে, একটা মিলন মেলা হয়েছে, সকলের সঙ্গে সকলের দেখা হয়েছে, নিজেদের সঙ্গে নিজেদের কথা হয়েছে, পারস্পরিক যে সাংস্কৃতিক আদান প্রদান সেটা হয়েছে। যে উদ্দেশ্যেই এই ফেস্টিভ্যালগুলো করা হয়, জাতীয় পর্যায়ের যে ফেস্টিভ্যাল আমরা করি সেটা এই কারণেই। কিন্তু অর্থটা খুবই চাপের হয়ে যাচ্ছে দিনকে দিন। কী করে এটা চালানো যাবে সেটা আমি জানি না, কিন্তু চালাতে তো হবেই, চলবেই। আগামী বছর আমরা আবার উৎসবে যাব, সেটা আমাদের 14th জাতীয় নাট্যোৎসব অনুষ্ঠিত হবে ডিসেম্বরের শেষ সপ্তাহে এবং সেটা শেষ হবে 25শে ডিসেম্বর 2026 সালে। সেইটার জন্য আমি সকলকে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আমি আমার কথা শেষ করি। সকলে ভালো থাকুন, আবার দেখা হচ্ছে। নমস্কার।